This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল রাতেও ফোনে কথা হয়েছে বাবলুর সঙ্গে। হ্যাঁ, এই দাবি করছেন দুলাল সরকার খুনে পলাতক অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রী। অথচ 12 ঘন্টা পরেও পুলিশ খোঁজ পাচ্ছে না। বাবলু এবং কৃষ্ণার খোঁজে 2 লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছে পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গতকাল রাতেও ফোনে কথা হয়েছে বাবলুর সঙ্গে। এই দাবি জানাচ্ছেন দুলাল সরকার খুনে পলাতক অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রী। অথচ 12 ঘন্টা পরে খোঁজ পাচ্ছে না পুলিশ। বাবলু কৃষ্ণার খোঁজে 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে, তবু এখনো খোঁজ নেই। দুলাল সরকারকে কিভাবে ওপেন শুট করা হয় আপনারা সেই ছবি দেখেছেন, ভয়াবহ সেই দৃশ্য দেখেছেন। এরপর তারা কোথায়, এ প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। আমার সহকর্মী সুব্রতোষের কাছে আমি যাব, সুব্রতোষ, ফোনে কথা হচ্ছে, ফোন ট্র্যাকিং কিরকম আমরা জানি, ফোন ট্র্যাক করে কিভাবে জানতে পারা যায় সেটাও আমরা জানি, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম কেন হচ্ছে? এক্ষেত্রে তার স্ত্রী বলছেন, কথা বলেছেন, কিন্তু পুলিশ কেন টিকিটই ছুঁতে পারছে না? কি অজ্ঞাত কারণ? হ্যাঁ, তার স্ত্রীও এই কথাই বলছিলেন যে পুলিশের সাথে তাদের যোগাযোগ হয়েছে এবং তিনি সার্বিকভাবে পুলিশকে সাহায্য করবেন বলে এটাও বলেছেন, এবং তিনি তার সাথে পুলিশ নিয়মিতভাবে যোগাযোগ করছে এবং সেইভাবেই কিন্তু তাদের তদন্তের গতি সামনে এগোচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এখনও পর্যন্ত যেটা খুব ট্র্যাক করে ধরা যায়, বিশেষ করে এর আগেও পুলিশের ভূমিকা এরকম দেখা গেছে যে এই কদিন আগে ডিসেম্বরের শেষেই মালদাতেই ঘটনা, যে একজন মহিলাকে আগুন জ্বালিয়ে বাগানের মধ্যে ফেলে রেখেছিল এবং সেইভাবেই কিন্তু মোবাইলে ট্র্যাক করে রাতারাতি কিন্তু পুলিশ কিন্তু এই একই রকমভাবে মোবাইলের সূত্র ধরেই তাকে কিন্তু কাটোয়া থেকে গ্রেপ্তার করে। তো তাহলে এক্ষেত্রে কেন সেটা করা সম্ভব হচ্ছে না, যেখানে এত জনের সঙ্গে পুলিশ কথা বলেছে, অনেককে ইতিমধ্যে 5 জনকে অ্যারেস্ট করেছে, আরও কয়েকজন আটকও আছে যাদেরকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি এই দুজন ওয়ান্টেড যারা, তাদেরকে বাধ্য হচ্ছে পুলিশ মানুষের কাছে সাহায্য নিয়ে যাতে তারা ধরে দেয় এবং তাদের বিনিময়ে 2 লক্ষ টাকা করে পুরস্কার দেয়। এই কারণে প্রশ্নটা আমি তুললাম। তো এক্ষেত্রে মোবাইল ফোন ট্র্যাক করা যাচ্ছে না কেন? সুব্রতোষ, আমাদের সঙ্গে থাকো। ফলে এক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যে জালিয়াতির বিষয়টা উঠছে, সেই জালিয়াতির বিষয় কিন্তু ইন্টার কানেক্টেড, যে কারণে আমি একটা থেকে আরেকটা এভাবে সুইচ করলাম। কেন সুইচ করলাম? পাসপোর্ট জালিয়াতি আপনারা জানেন, সেই মামলায় গ্রেফতার হয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন এসআই। সেই এসআই এর বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে হোমগার্ডদের কাজে লাগিয়ে পাসপোর্ট জালিয়াতি করতেন এই আব্দুল হাই। বছরখানেক ধরে প্রায় 12 লক্ষ টাকা আব্দুল হাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। আমি ইন ডিটেল জানবো আমার সহকর্মী সুশোভনের কাছ থেকে। আমার সহকর্মী সুশোভন রয়েছেন আমার সঙ্গে। সুশোভন, একেই তো তিনি প্রাক্তন পুলিশ কর্মী জানা যাচ্ছে, তার দায়িত্বের জায়গা থেকে কোথায় তিনি নড়ে গিয়েছেন বলার অপেক্ষা রাখে না, হোমগার্ডদেরও ব্যবহার করতেন, তার মানে এটাও একটা নেক্সাস চলতো নিশ্চয়ই। একেবারেই এই কোন হোমগার্ড, অর্থাৎ একজন পুলিশ কর্মী তিনি কাজ করার সময় খুব স্বাভাবিকভাবেই তিনি যাদের বলবেন তার একেবারে অধীনস্থ যারা রয়েছে তাদের সঙ্গে কাজ করবেন। অর্থাৎ কোন হোমগার্ড তাকে এই সমস্ত কাজে সাহায্য করেছে সেটা যেমন গোয়েন্দারা এই মুহূর্তে জানতে চান, ঠিক একইভাবে গোয়েন্দারা জানতে পেরেছেন যে মোবাইল নাম্বার, তার যে মোবাইল রয়েছে সেই মোবাইল দেখে যে মূলত যারা মূলত এই রকম অবৈধ পাসপোর্ট বানানোর কথা বলতেন, অর্থাৎ ভুয়ো নথি দিতেন, তাহলে এই যে প্রাক্তন সাব ইন্সপেক্টর এর সঙ্গে কিন্তু সরাসরি যোগাযোগ ছিল। স্বাভাবিকভাবেই কিন্তু তদন্তকারীরা এখন একটা জায়গায় নিশ্চিত যে একদিকে সরাসরি যোগাযোগ এবং সেই যে পাসপোর্ট বানিয়ে দেওয়ার জন্য কারা মূলত সেটা সাহায্য করতো এই সাব ইন্সপেক্টরকে, এবং অন্যদিকে যারা ইতিমধ্যেই 8 জন এর আগে গ্রেপ্তার হয়েছে তাদের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত এই যে আব্দুল হাইয়ের যোগাযোগ, অর্থাৎ যোগাযোগটা যে একেবারে যথেষ্ট শক্তপোক্ত ছিল এবং এর বিনিময়ে যে একটা আর্থিক লেনদেন ছিল এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এর পেছনে শুধুই কি আব্দুল হাই না আরো বেশ কিছু জন রয়েছে, সেটাই এখন গোয়েন্দাদের সবথেকে বড় মাথা ব্যথার কারণ, এবং সেটাই একেবারে সেই বিষয়টা এই মুহূর্তে সবথেকে বড় সেটাই দেখার যে এই চক্রটা কিভাবে চলতো। তার কারণ সমরেশের থেকে আব্দুল হাই, এবং এই আব্দুল হাই কিভাবে হোমগার্ডদের ব্যবহার করতেন এই কাজে, কিভাবে গোটা চক্রটা চলতো সেই দিকে আমাদের নজর থাকবে।
পাশাপাশি এই যে এই যোগ শুধু কিন্তু এই ক্ষেত্রে নয়। জেএমবি জঙ্গি তারিকুল, আপনারা জানেন খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে যুক্ত তারিকুল, তাকে জেরা করতে চাইছে এবার এসটিএফ। তার কারণ তার সঙ্গে এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের যোগাযোগ কি রয়েছে সেই একটা ক্লিউ পাওয়া যাচ্ছে। খাগড়াগড় বুধুয়া বিস্ফোরণে অভিযুক্ত জেএমবি জঙ্গি তারিকুলের সঙ্গে ধৃত মিনারুল শেখ, আব্বাস আলী, এদের সঙ্গে যোগাযোগ তারিকুলের। 2017-18 সালে জেলেই তারিকুলের সঙ্গে পরিচয় হয় আব্বাস। জেল থেকে মিনারুল আব্বাসকে কি নির্দেশ দিত তারিকুল, ফলে তারিকুলকে এই মুহূর্তে আলাদা করে জেরা করতে চায় এসটিএফ। আমার সহকর্মী কৌশিকের কাছে যাব। কৌশিক, তারিকুল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ এই নেটওয়ার্কিংটা মানে অনেকগুলো জঙ্গি গোষ্ঠী, অনেকগুলো সংগঠন একত্রিত হয়ে একটা বড় মিশনের দিকে যাচ্ছিল বলে মনে হয়। তারিকুল কি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, কি বলবে? দেখো, একদমই তাই। তারিকুল ওয়ান অফ দ্য ফ্যাক্টর, কারণ যে আনসারুল্লাহ বাংলা টিমের বাংলা বা আসাম থেকে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই তারিকুলের নাম উঠে এসেছে, যে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অন্যতম মুখ। তিনি জেলে রয়েছেন, বহরমপুরের যে জেলে, সেখান থেকে মিনারুল আব্বাসদের নির্দেশ দিতেন কখন কি করতে হবে, এমনটা কিন্তু গোয়েন্দারা জানতে পেরেছে এবং তারপরে আদালতের দ্বারস্থ হয় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি নিতে। সেই অনুমতিও পেয়ে গেছেন, এমনটা এসটিএফ সূত্রে জানা গেছে। তারিকুল হচ্ছে যে এমবি জঙ্গি, কিন্তু এই যে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে একটা সমন্বয় তৈরি করেছিলেন। তারিকুল যে সময় থেকে জেলে রয়েছেন সেই সময় একটা সময় আব্বাস আলীও জেলে ছিলেন। সেখান থেকে আব্বাস আলী মগজদোলায়, যেমনটা শিমুলিয়া মাদ্রাসার আদলে কিন্তু একটা আব্বাস আলী খারিজি মাদ্রাসা তৈরি করেছিল এই হরিহরপাড়া এলাকায়, এবং সেখান থেকে তারিকুলকে জিজ্ঞাসা করতে চাই। মূলত বিশেষত বেশ কয়েকটি প্রশ্ন তৈরি করে রেখেছেন এসটিএফের গোয়েন্দারা, কারণ তারা সব থেকে বেশি জানতে চায় এই যে সমন্বয় কোন কোন সংগঠনের সাথে আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি টিম এবং আর কোন সংগঠন রয়েছে তার সঙ্গে সমন্বয় করেছেন, কোন হ্যান্ডেলার তাকে নির্দেশ দিতেন সেই হ্যান্ডেলারের কাজ করতেন, এবং আর কতজনের সাথে এই জেলে বসে তিনি যোগাযোগ রাখতেন। এবং সব থেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে চিকেন নেকে তারা কোনো একটা নাশকতার কাজ করতে চেয়েছিল এমনটাও জানা যাচ্ছে। এবং এর পাশাপাশি মুর্শিদাবাদে তারা শক্ত ঘাঁটি করার জন্য বেশ কয়েকজনকে স্লিপার সেলসে নিয়োগ করেছিলেন। সেই সব বিষয়গুলো আরও ভালোভাবে তদন্তকারীরা খতিয়ে দেখতে চান। এর পাশাপাশি যে মুর্শিদাবাদ ছাড়া আর কোন জেলায় তাদের স্লিপার সেলস রয়েছে, শুধুমাত্র যে মুর্শিদাবাদে তাদের স্লিপার সেলস রয়েছে এমনটা নয়, রাজ্যের অন্যান্য প্রান্তে এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং এর পাশাপাশি আল কায়দা যোগ রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু তারিকুলকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইবে তদন্তকারী আধিকারিকেরা, কারণ এই তারিকুল হচ্ছে অন্যতম খাগড়াগড় ও বুদ্ধগয়া যে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের অন্যতম মুখ জঙ্গি, এবং যে জেলে বসে থেকে এত ছক কষতে পারে, একেবারে জেলে বসে থেকে নেটওয়ার্কিংটা এতটাই সে বিস্তার করে ফেলেছিল, সেই কারণেই এসটিএফ চাইছে তাকে জেরা করতে আলাদা করে। পাশাপাশি আরও এগুলো সবই ইন্টারলিঙ্ক, জানেন তো, এবং এক্ষেত্রে পরিবেশকেও ব্যবহার করা হচ্ছে। সুন্দরবন বলতে আমাদের একটা ভিজুয়াল সামনে ভাসে, সেই সুন্দরবনে কুয়াশার সুযোগ নিয়ে অনুপ্রবেশের বাড়বাড়ন্ত, জলপথে কাঁটাতার না থাকার সুযোগে অবাধে সেখানে অনুপ্রবেশ চলছে। মৎস্যজীবীদের ট্রলারে চেপে এ রাজ্যে ঘাঁটি গাড়ছে অনুপ্রবেশকারীরা। হিঙ্গলগঞ্জ থেকে কুমিরমারি, সুন্দরবনে যে বিস্তীর্ণ এলাকা, সে এলাকায় কি ছবি। সুন্দরবনের জলসীমান্তগুলো ঘুরে আমরা দেখেছি, TV9 বাংলা দেখেছে। আপনাদের দেখাবো TV9 বাংলার সেই এক্সক্লুসিভ রিপোর্ট, তাহলে বুঝতে পারবেন আতঙ্কের জায়গা, আশঙ্কার জায়গা কোথায়। স্থলভাগের মতো জলপথ সীমান্তে নেই কোনো বেড়া। অভিযোগ, সেই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই সুন্দরবনের নদীপথ ব্যবহার করছে অনুপ্রবেশকারী ও চোরাচালানকারীরা। সীমান্তরক্ষী বাহিনীর চিন্তাটা বাড়িয়ে দিয়েছে শীতকাল। फॉगी वेदर है, इसको भी भेद कर वो आगे की जो किसी तरह की भी एक्टिविटी है उसको पकड़ सकते हैं। बाकी इस तरह के चैलेंजेस सीजनल टाइप के आते रहते हैं। গোয়েন্দাদের অনুমান, মৎস্যজীবীদের ট্রলার, মাছ ধরার নৌকায় চড়ে ঢুকে পড়ছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা। কুয়াশায় ঢাকা থাকে, মেঘের থাকে তো দেখা যায় না, সেই সময় বেরিয়ে আসে। বেশি দূর না দেখতে পারলে তো পারে আসবি। নজরদারি ঠিক কম আছে, যা আছে তোমার জয়গঞ্জ বাজার থেকে আছে, এধারে আসে না, কম আসে। হিঙ্গলগঞ্জ, কুমিরমারি, সন্দেশখালী থেকে হেমনগর, জলে ঘেরা সুন্দরবনের এই জনপদগুলিকেই বেছে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। পাতলা নদীর ওপর দিয়ে এই মুহূর্তে আমরা ধীরে ধীরে যাত্রীবাহী বোটে চড়ে সোজা এগিয়ে চলেছি কুমিরমারির দিকে। কিন্তু সেই কুমিরমারি যাওয়ার আগে এই মুহূর্তে আমাদের ঠিক বাঁ দিকে
যে ড্রামগুলো দেখতে পাচ্ছি এগুলো স্থানীয় বাসিন্দারা যেমনটা দাবি করছেন, এটা হচ্ছে তুষখালী এবং ধুচনিখালী এলাকা। আর ঠিক তার উল্টো দিকেই যদি তাকানো যায়, যদিও এই মুহূর্তে আমাদের ক্যামেরার লেন্সে স্পষ্টভাবে দেখানো সম্ভব হচ্ছে না, তার কারণ এতটাই কুয়াশা রয়েছে। এই যে বিস্তীর্ণ জলপথ, এই রাস্তাই কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে, বাকি অংশ ভারতের মধ্যে। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন জলসীমানা প্রায় 150 কিলোমিটার বিস্তীর্ণ, বড় অংশ রয়েছে উত্তর 24 পরগনায়। বিস্তীর্ণ এই জলপথেই বারবার অনুপ্রবেশ, চোরাপথের করিডর। সম্প্রতি একের পর এক জঙ্গি গ্রেফতারিতে বাংলাদেশি জঙ্গি সংগঠনের সক্রিয়তা গোয়েন্দাদের চিন্তা বাড়িয়েছে। তাই সুন্দরবনে জলপথে নজরদারি আরও বেড়েছে। একই সঙ্গে নেপাল সীমান্তের কড়া প্রহরা এড়িয়ে ভারত বাংলাদেশ সীমান্তকে পাক জঙ্গিরা ব্যবহার করতে চাইছে বলেই অনুমান গোয়েন্দাদের। সেক্ষেত্রে বাংলাদেশ লাগোয়া সুন্দরবনের জলপথকে পাক জঙ্গিদের ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিস্তীর্ণ জলপথ, যেখানে কোনো রকম কোনো কাঁটাতারের বেড়া নেই, নেই কোনো ফেন্সিং, শুধু আছে কোস্টগার্ড থেকে শুরু করে বিএসএফের নজরদারি। সেই নজরদারি তো আছেই, ইতিমধ্যেই কিন্তু সেই নজরদারি আরও জোরদার করা হয়েছে। আদর্শ সময় শীতকাল, কুয়াশার সুযোগকে কাজে লাগিয়ে তাই বাড়ছে অনুপ্রবেশ। জলপথ সীমান্তে বাড়ছে উদ্বেগ, বাড়ছে চিন্তা। 2-4টি এরকম ঘটনা হয়তো ঘটতে পারে, হ্যাঁ, কিন্তু এই জায়গায় আমার মনে হয় বিএসএফ তারা যদি যথাযথ দায়িত্ব পালন করে আর লোকাল মানুষের সঙ্গে জনসংযোগ রাখে, মানুষ সাহায্য করবে। আমাদের হিঙ্গলগঞ্জ কিন্তু সেরকম কোনো ঘটনায় পরিচিতি লাভ করেনি, কিন্তু এগুলো সাবধান থাকা দরকার। সুন্দরবনের জলপথের সুরক্ষা নিশ্চিত করতে তৎপর উপকূলরক্ষী নৌবাহিনী এবং বিএসএফ। সজাগ বাহিনী, বেড়েছে নজরদারি, তবুও উদ্বেগ আর আশঙ্কাটা থেকেই যাচ্ছে। থানা থেকে শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্ট, এমনকি প্রশাসনের যে নজরদারি, সেই নজরদারিও বাড়ানো হয়েছে। কিন্তু আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে এই অনুপ্রবেশ ইস্যুতে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। কুমিরমারি থেকে ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আপনারা দেখলেন আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট। প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে এই সংশয় কিন্তু থেকেই যাচ্ছে। আমি ঠিক এই প্রশ্ন নিয়ে যাবো আমার সহকর্মী সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, তুমি ঠিক যে জায়গায় বিষয়টা রাখলে, যে অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সেই জায়গায় সংশয় এবং এখনো পর্যন্ত পরিস্থিতিকে ব্যবহার করার চেষ্টা, অনুপ্রবেশকারী তাদের বারবারন্ত বাড়ছে, কোন কোন জায়গাগুলো আটকানোর প্রয়োজনীয়তা রয়েছে, কি কি নজরে আসছে, আরও একটু ডিটেল জানতে চাইব, যেহেতু সমস্যাটা অ্যাড্রেস করা গিয়েছে। তার কারণ হচ্ছে বাংলাদেশের দীর্ঘ বেশ কয়েক মাস ধরে যে অশান্ত পরিস্থিতি, আর এই পরিস্থিতির মধ্যেই কিন্তু এ রাজ্যে মুর্শিদাবাদ থেকে ক্যানিং একের পর এক জঙ্গি সংগঠনের সদস্য গ্রেপ্তার হওয়া, শুধু তাই নয়, ভিন রাজ্যে গ্রেপ্তার হওয়া জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গেও কিন্তু বাংলার যোগ সামনে উঠে আসা। আর শুধু এখানেই শেষ নয়, সম্প্রতি যে পাসপোর্ট জালিয়াতি চক্র এবং সেই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রাক্তন পুলিশকর্মী গ্রেপ্তার হওয়া, এই একের পর এক যে ঘটনাবলী, তাতে কিন্তু দেশের বা একেবারে বলা যেতে পারে রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে যে প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না। আর সেই জায়গা থেকে অনুপ্রবেশ কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শাসক থেকে বিরোধী সব পক্ষই কিন্তু একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে কেউই পিছু হচ্ছেন না এই অনুপ্রবেশ ইস্যু নিয়ে। আর এই অনুপ্রবেশের ক্ষেত্রে গোয়েন্দাদের যেটা অনুমান, যে জলপথকেই কিন্তু সুকৌশলে ব্যবহার করছেন অনুপ্রবেশকারীরা, সেটা চোরাচালান থেকে শুরু করে মাছ ধরার ট্রলার বা যে নৌকাগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করছে। তার কারণ ভারত বাংলাদেশ দুদেশের এই যে আন্তর্জাতিক সীমানার একটা অংশ রয়েছে সুন্দরবন, আর এই সুন্দরবনের যে দীর্ঘ জলপথ এবং জঙ্গল, সেগুলোকেই নিজেদের অনুকূলে ব্যবহার করে চোরাচালানকারী থেকে শুরু করে অনুপ্রবেশকারী বা এই অনুপ্রবেশকারীদের মধ্যে মিশে এ ধরনের জঙ্গি সংগঠনের সদস্যরা তারা যে ঢুকে পড়ছেন না, সে ব্যাপারে কিন্তু কোনো রকম নিশ্চয়তা কেউই দিতে পারছেন না। এমনকি এখানকার যে এই সমস্ত এলাকার যারা গ্রামের বাসিন্দারা, তারাও যেটা দাবি করছেন যে বছরের বিভিন্ন সময় যেমন তেমন শীতকাল কিন্তু এই অনুপ্রবেশের জন্য সব থেকে আদর্শ সময়। তার কারণ সকালের দিকে বা সন্ধ্যের সময় দৃশ্যমানতা কুয়াশাচ্ছন্ন থাকার কারণে বেশি দূর পর্যন্ত থাকে না। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে, এবং সেই সুযোগকে কাজে লাগাচ্ছে, তুমি যেরকমটা বললে, শীতকাল এই সময় তাদের জন্য অনুকূল পরিস্থিতি। তার কারণ কুয়াশার কারণে দৃশ্যমানতা না থাকায় এখন পরিস্থিতি অনুকূল হয়ে গিয়েছে, কিন্তু জানতে পারা গিয়েছে, সমস্যা অ্যাড্রেস করা গিয়েছে, কোন পথের সমাধান অবশ্যই আমাদের নজর থাকবে।